সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল। জুলাই নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যকারীরা ছোটলোক মন্তব্য ডাক্তার শফিকের চেতনা বিক্রি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। শাপলা চত্বরে হত্যার শিকার ৬১ জন, পরিচয় মিলেছে ৫৮ জনের। তদন্ত প্রতিবেদন দাখিল ২১ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার আমলে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই সাংবাদিক নীতিমালা জানালেন তথ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিশ্বকাপের আরো খবর। হাই ভোল্টেজ ফাইনালের আগে একে অপরকে সমীহ করছেন আর্জেন্টিনা ও স্পেনের কোচ। দুজনেই মেসি ও ইয়ামালের প্রশংসা করেছেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল হবে আশা করছেন তারা। মেসির বিদায় বিশ্বকাপে তার হাতেই শিরোপা দেখতে চান স্কালোনি। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফির অপেক্ষা ফুরবে বিশ্বাস কোচ লাফুয়েন্তের। এই ম্যাচটার দিকে আমরা তাকিয়ে আছি। আমরা জিততে চাই। স্পেন অবশ্যই ভালো দল, তাদের প্রতিভাবান ফুটবলার আছে। আমার দলও ভালো ফর্মে আছে, যদিও বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলার কারণে প্রস্তুতির জন্য স্পেনের চেয়ে একদিন সময় কম পেয়েছি। ফাইনালটি একটি দারুণ উপভোগ্য ম্যাচ হবে। আর্জেন্টিনা, যারা উত্তেজনা, আগুন আর লিওনেল মেসিতে ভরপুর, তাদের প্রতিপক্ষ ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন, যাদের লামিন ইয়ামাল খেলাকে এক শিল্পকর্মে পরিণত করেছেন। এই জমকালো ম্যাচটি তারকা খেলোয়াড় মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের চূড়ান্ত বিজয় হতে পারে। আমি আশা করি আমরা জিতব, কিন্তু যদি নাও জিতি তবুও তিনি সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবেন। আমার কাছে জেতার মতো অবস্থানে থাকাটাই গুরুত্বপূর্ণ। আমাদের শক্তি ও সামর্থ্য দিয়ে সেই মুহূর্তটি উপভোগ করব। দুটি সুপার জাতীয় দল, দুটি সুপার টিম খেলছে, যাদের আচরণে, খেলোয়াড়দের প্রতিভায় অনেক মিল রয়েছে। আমার মনে হয় এটি একটি দুর্দান্ত খেলা হতে চলেছে। আমরা মেসির উপর খুব কড়া নজর রাখবো, ঠিক একইভাবে তাদেরও আমাদের খেলোয়াড়দের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। মেসি অদ্বিতীয়, সে এক অসাধারণ প্রতিভা এবং সর্বোপরি তরুণ খেলোয়াড়দের জন্য একটি উদাহরণ। আমি এটা বরাবরই বলতে চাই, সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের জন্য একটি উদাহরণ। মেসির মনোভাব, তার আচরণ, এই বয়সেও বিশ্বকাপে সে এত দুর্দান্ত খেলছে, এটা হয়তো মেসি বলেই সম্ভব। লামিন ইয়ামালকে তার মতোই থাকতে হবে। সে ভালো আছে, তার কোনো সমস্যা নেই। ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দুদলই পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে, তাই তো ফাইনালের লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ। নিজ নিজ দলের জার্সি পরে পতাকা উড়িয়ে সমর্থন জানাচ্ছে তারা। আরিফিন শাওনের রিপোর্ট। পর্দা নামছে এক মাসেরও বেশি সময় ধরে চলা গ্রেটেস্ট শো অন আর্থের। ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি স্পেন। পুরো বিশ্বকাপ জুড়ে ধারাবাহিকভাবে খেলতে থাকা দুই দল স্পেন আর আর্জেন্টিনার ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ম্যাচের উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়। স্পেনের রয়েছে ধারাবাহিকভাবে খেলার রেকর্ড। অন্যদিকে ম্যাচে বারবার পিছিয়ে পড়েও ম্যাচ জেতার টোটকা দেখিয়েছে আলবা সেলেস্তারা। তাই তো এই ম্যাচে লড়াই হবে শেয়ানে শেয়ানে। মেসি ইয়ামাল দ্বৈরথ নয়, ফুটবল প্রেমীরা উপভোগ করতে চান একটি প্রতিযোগিতামূলক ম্যাচ। সমর্থকরা নিজ নিজ দলের জয় প্রত্যাশা করেন, একই সাথে নিজের পছন্দের দলকে ট্রফি উপহার দিতে নিজেই ট্রফি বানিয়েছেন এই মেসি ভক্তরা। মেসি এটা শেষ ওয়ার্ল্ড কাপ, ইনশাল্লাহ আমরা আশাবাদী 2026 মেসি স্পেনের সঙ্গে আমরা উইন হব আর কি। আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক যে পারফরমেন্স আমরা দেখেছি, সেটাতে বলাই যায় যে আর্জেন্টিনা, যদিও স্পেন অনেক ভালো খেলেছে। 2021 সালে কিন্তু আর্জেন্টাইন কোপা আমেরিকা জিতেছে, 2022 সালে আবার বিশ্বকাপ, এখন 2026 সালে আবার ফাইনাল। এটা আমি মনে করি এটা কোনো চাপ নেওয়ার কিছু নেই, এটা তাদের দৈনন্দিন রুটিন হয়ে গেছে। ফাইনাল অবশ্যই চাপের থাকবে, কিন্তু আমার মনে হয় যে আর্জেন্টিনার ওই সক্ষমতা আছে যে স্পেনের ডিফেন্সকে ব্রেক করতে পারবে তারা। আমি একসময় ব্রাজিল সাপোর্টার ছিলাম, ব্রাজিল থেকে পর্তুগাল থেকে আস্তে আস্তে মিশর থেকে এখন ঘুরতে স্পেন আসলাম। তো আমি তো অলওয়েজ বলবো যে স্পেনই ওয়ার্ল্ড কাপ পাবে, তবে ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে। গোল্ডেন বুট নিয়েও চলছে দোটানা। মেসি এমবাপ্পে দুজনকে পছন্দের তালিকায় রেখেছে সমর্থকরা। মেসি আজকে 3টা গোল দিবে এবং ইনশাল্লাহ গোল্ডেন বুট মেসির কাছেই আসবে। গোল্ডেন বুট তো দেখলাম যে এমবাপ্পে আবার লাস্ট ম্যাচে দেখলাম যে ও 2টা গোল দিয়ে দিছে। তো এখন এই ম্যাচে যদি মেসি দিতে পারে 2টা বা 3টা গোল, তাহলে আশা করি মেসি পেয়ে যাবে অথবা এমবাপ্পে পাবে তো গোল্ডেন বুট। তবে আর্জেন্টাইন সমর্থকদের দাবি, স্পেন দলের উপর ভর করে আবারও মাঠে নামবে ব্রাজিলিয়ান ফ্যানরা। টক্সি ফ্যানদের নিয়ে এটাই বলতে যাই যে উইন ফার্স্ট, টক লেটার। প্রথমে ছিল ব্রাজিল, তারপর পর্তুজিল, এরপর আমরা দেখলাম যে মৃত্যুজিল মিশর, তাও শেষ পারলো না। এরপরে সুইজারল্যান্ড, মৃত্যুজিল, তারপর কি হয়েছে, তাও শেষ। এরপরে আবার ইংল্যান্ড ধরছে।
ইংসুই মৃত্যুজিল। এখন স্পেনের সাথে আমরা গবেষণা করে মিলাবার চেষ্টা করতেছি কি আসলে ভাষাবিদদের সাহায্য নিব আমরা, মানে কি আসলে মেলানো যায়। 2026 বিশ্বকাপ শেষ হলেও উত্তেজনা রয়ে যাবে এদেশের ফুটবল প্রেমীদের মনে। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। সেই উন্মাদনার ঢেউ ছুঁয়ে গেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের জার্সি গায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা, আবার কেউ কেউ পরিবারের সঙ্গে বড় পর্দায় খেলা দেখে কাটাচ্ছেন বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত। আর্জেন্টিনা ও স্পেনের খেলা দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপ ফুটবলের। দেশের শোবিজের তারকাদের বিশ্বকাপ উন্মাদনার খবর জানাচ্ছেন হাসনাত জুবায়ের। ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, এ যেন আবেগের আরেক নাম। বিশ্বকাপ এলে বদলে যায় রাতের শহর, ঘুম কেড়ে নেয় কোটি মানুষের। সেই তালিকায় থাকেন শোবিজ জগতের তারকারাও। কেউ আর্জেন্টিনার নীল সাদা ভালোবাসেন, কেউ ব্রাজিলের হলুদ জার্সিতে খুঁজে পান শৈশব, আবার কেউ ফ্রান্স, স্পেন কিংবা ইংল্যান্ডের নান্দনিক ফুটবলে মুগ্ধ। ইদানিং আমি যে হারে আর্জেন্টিনার জার্সি পরে ছবি দিচ্ছি, কিছুদিন পরে আর মেসি বললে আমার চেহারাটা সামনে আসবে। আমি সেটা স্টাবলিশ করার ট্রাই করতেছি। আমি ছোটবেলা থেকেই ব্রাজিল টিমকে সাপোর্ট করি। গত কয়েক আসরে আসলে এত বেশি কি বলবো, একটু আন্ডার পারফর্ম করেছে ব্রাজিল বলা চলে। কনা তো একদম অনেক সেলিব্রেট করছে, বাইরে গিয়ে সারা রাত ম্যাচ দেখা আমি ঘুমিয়ে যাই আসলে। বাট আসলে খুব ভালো লাগে ওয়ার্ল্ড কাপের এই সিজনটা না, খুব ভালো লাগে। কারণ কি, যারা ফুটবল সারা বছর ফলো করে না তারা হঠাৎ করে ফুটবল ফ্যান্স হয়ে যায়। আমি তাদের মধ্যে একজন, আমিও। পুরো বিশ্বকাপ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই মিলছে ফুটবল উন্মাদনায় তারকাদের রঙিন ছবি। কেউ ম্যাচের আগে দিয়েছেন ভবিষ্যৎবাণী, কেউ গোলের পর করেছেন উচ্ছ্বাস, আবার কেউ হারের কষ্ট ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। শুটিংয়ের ব্যস্ততা সরিয়ে রাতভর টেলিভিশনের সামনে বসেছেন অনেকেই। শুটিং সেটেও আলোচনার কেন্দ্রে ছিল বিশ্বকাপ। এদিকে অভিনেত্রী মেহজাবিন, নাদিয়া, অভিনেতা নাইম সহ বেশ কয়েকজন তারকা স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন প্রিয় দলের খেলা। আর ফাইনালকে ঘিরে উন্মাদনা যেন তুঙ্গে। কে জিতবে? একদিকে মেসির জাদু, অন্যদিকে ইয়ামালের ঝলক। আমি আরো অজস্রবার বলেছি যে আমি আর্জেন্টিনা, বিকজ আমার বাবা আর্জেন্টিনা ছিল, সো আমি আর্জেন্টিনা। সো ইয়েস, ভেরি সুন আমাকে জার্সিতে দেখা যাবে। সত্যিকারের ফুটবলের যে আনন্দটা সেটা সবচেয়ে বেশি কিন্তু আর্জেন্টিনায় দিচ্ছে। এই দলটায় লিওনেল মেসি আছেন, লিওনেল স্কালোনি, এই দলটা দায়িত্ব নেওয়ার পর একটা অনবদ্য খেলছে, একটা বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা, আর অনেকগুলো ট্রফি আসলে এই টিমটা জিতেছে। তো আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমি প্রত্যাশা করি এবারের বিশ্বকাপটা, এই ফাইনালটাও আর্জেন্টিনা জিতবে। এবারের বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, ছিল প্রযুক্তি, নতুন কৌশল আর নতুন নক্ষত্রের ঝলক। বাংলাদেশেও সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহর, ছাদ থেকে চায়ের দোকান আর শোবিজ অঙ্গনের প্রতিটি আড্ডায়। আজ শেষবারের মতো বিশ্ব তাকিয়ে থাকবে ফুটবলের মহারণের দিকে। কারো প্রার্থনা আর্জেন্টিনার জন্য, কারো বিশ্বাস স্পেনের উপর। রেফারির শেষ বাঁশি বাজার পর বিদায় নিবে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থের এবারের আসর। বিশ্বকাপ শেষ হলেও রয়ে যাবে স্মৃতি, ইতিহাস আর 4 বছরের দীর্ঘ অপেক্ষা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ সাংবাদিকদের প্রতি সম্মাননা জানাতে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকারের আস্থা ও বিশ্বাস আছে তারা ন্যায় বিচার ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবেন। 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। তো এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদে সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। মির্জা ফখরুল হতাশা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। মিডিয়ার মানুষেরা আমরা ওটা দেখতে চাই না,
সেই তোষামদি মশায়েনি এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আবার দেখতে হয়। রাজনীতি তো একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং সামওয়্যার। আমরা কেন যেন জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না। অনুষ্ঠানে সম্পাদকরা বলেন, সম্পাদকদের এই সংগঠন যতদিন থাকবে ততদিন তারা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে থাকবেন। এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। একবার তাকে দেশ থেকে বাধ্য করেছি আমরা, আর একবার তাকে তার সাজা কার্যকর করবার জন্য আমরা লড়াই করব। 17 বছরের জার্নালিজমের আমল নামা নেওয়া উচিত সত্যিকার অর্থে। এটা আমাদের সামনে এগোনোর জন্য এটা দরকার। আমরা কি জার্নালিজম করছি, কি মনস্টার পয়দা করা হয়েছিল 17 বছরে। হাসিনা কিন্তু পয়দার পিছনে সাংবাদিকদেরও তো ভূমিকা আছে, সংবাদপত্রের ভূমিকা আছে, টিভি স্টেশনের ভূমিকা আছে। অনুষ্ঠানে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং এর সুফল নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের কঠোর সমালোচনা করেছেন জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা জুলাই বিপ্লব নিয়ে তাচ্ছিল্য করে তারা ছোট লোক। জুলাই আন্দোলনে হতাহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন। জুলাইতে যারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করুন। শুধু কয়টা টাকা দিয়ে পরিবারকে নয়, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরুন, স্মরণীয় করিয়ে রাখুন। কারণ এখনকার যে সরকার এই জুলাইয়ের ফসল, আমরা যারা বিরোধী দল জুলাইয়ের ফসল। কিন্তু আফসোস, অনেকেই উপকার ভুলে যান, স্মরণ থাকে না। জুলাইকে নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমি বলবো তারা ছোট লোক। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো পথে গেলে রাজনীতি টিকবে না মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় গণতন্ত্র সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রিপোর্ট সৈকত সাদিকের। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজন করে রক্তস্নাত জুলাই, প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই কারো একার নয়। জুলাই বিক্রি করে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের প্রশ্নে যাতে আমরা কোনোভাবেই লাইনচ্যুত না হই, আমরা যাতে বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনার মতো ক্ষমতার লোভে লালায়িত না হয়ে এমন ধরনের কোনো পদক্ষেপ না নেই যাতে করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে। গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের অভিযোগ, দেশের রাজনৈতিক সংকট তৈরি করতে চায় জামায়াত। জামাতকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা তো জামাতের মধ্যে আছে। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি, এই সব লোক জামাতের। তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো, জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়।
সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনের সাজা সামরিক আদালতের রায় অনুযায়ী কার্যকর করা উচিত এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। তবে সাজা কার্যকরে তাড়াহুড়ো না করে এই খুনের পেছনে বিদেশি কোনো শক্তির হাত ছিল কিনা সেই রহস্য উদ্ঘাটনে খুনিকে অধিকতর জিজ্ঞাসাবাদের পক্ষে মত দেন জিয়াউর রহমানের এই একান্ত সচিব। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে খুন হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকে প্রথম শনাক্ত করার পাশাপাশি সরাসরি লক্ষ্য করে গুলিও চালান তৎকালীন মেজর মোজাফফর হোসেন। ঘটনার ৪৫ বছর পর পলাতক সেই খুনিকে গ্রেপ্তার করে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সামরিক সহকর্মী ও স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর হোসেনের সাজা সামরিক আইনেই সম্পূর্ণ করা উচিত। আগের বিচারটি তো সামরিক ট্রাইব্যুনালে বিচার হয়েছে, সুতরাং এবারও অন্যতা হওয়ার কোনো কারণ নাই। তবে এই হত্যাকাণ্ডের পিছনে কোনো বিদেশি শক্তি জড়িত কিনা এবং কারা পিছন থেকে কলকাঠি নিয়েছে, বিদেশি ষড়যন্ত্রের সাথে তাদের দেশীয় কুশীলব কারা, এটিও জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। জিয়াউর রহমানকে হত্যায় জড়িত সাবেক এই সেনা কর্মকর্তা কিভাবে নির্বিঘ্নে ভারতে আত্মগোপনে ছিলেন সে বিষয়টি জনসম্মুখে পরিষ্কার করার পক্ষেও জোর দেন স্পিকার। তার কাছে যদি কোনো তথ্য থাকে গুরুত্বপূর্ণ, সেগুলো উদ্ঘাটন করা উচিত। ৪৫ বছর কোথায় কিভাবে ভারতে আত্মগোপন করেছিল, ভারত তাদেরকে কিভাবে প্যাট্রোনাইজ করে, এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেশবাসীকে দেওয়া উচিত। জিয়াউর রহমানের খুনের পেছনে রাজনৈতিক কোনো ইন্ধন ছিল কিনা তাও খতিয়ে দেখার তাগিদ দেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। কারা পিছন থেকে কলকাঠি নিয়েছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশীয় শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ৬১ জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে নিশ্চিতভাবে ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে হেফাজতে ইসলামের প্রতিনিধি দলের সাক্ষাতের পর এসব কথা জানান তিনি। তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ২১ জুলাই নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করার প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। মেজবা রহমানের রিপোর্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা, তবে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ৫৮ জন। সেখানে হচ্ছে আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে ৬১ জন। মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেলেও গ্রেপ্তারের সাথে তালিকা প্রকাশ করছে না প্রসিকিউশন। যদিও প্রাথমিক তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। তদন্ত সংস্থার দেয়া খসড়া রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। নিহতদের যে সংখ্যা, এই সেই সংখ্যাটাই আসছে আমাদের আলোচনাতেও এবং এই তদন্তের মধ্যে দিয়েও, যাদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। আমরা আগাগোড়াই বলছি যে এখানে অনেক মিসিং আছে, যে একেবারে ডেড বডি মিসিং, যাদের কোনো হদিসই নাই, কাজেই সেই তথ্যগুলো এখানে কোনোভাবেই আনার কোনো সুযোগ নাই। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এই মামলার মধ্যেও দেখবেন যে বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে। ধন্যবাদ আপনাদের। মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।
পলাতক শেখ হাসিনার সরকারের সময় 2022 সালে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারের নামে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের সত্য নিশ্চিত করেছে। বলেন, 2022 সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক তদন্তও চলমান রয়েছে বলে জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শিগগিরই ইতিবাচক সংবাদ দেওয়া হবে। শেখ হাসিনার আমলের বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। তাহলে কোথায় সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের নামে বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে, অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। রাজধানীর উত্তরায় শহীদ মুগ্ধ মঞ্চে আয়োজিত রক্তাক্ত জুলাই অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করে সংবিধান সংশোধন করতে চায় বিএনপি। এমন কমিশন শেখ হাসিনার আমলেও ছিল উল্লেখ করে তিনি বলেন, এই কমিশন কখনো জনগণের কোনো উপকারে আসবে না। জুলাই সনদ বাস্তবায়নের পথে বিএনপি বড় বাধা বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও সেই সরকার কিভাবে হবে তার কোনো রূপরেখা করা হয়নি বলে অভিযোগ তার। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই ভোটকে অগ্রাহ্য করা হলে এই সরকারকে গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলে সতর্ক করেন নাহিদ ইসলাম। 2 বছর গণ অভ্যুত্থানের অতিক্রম হয়েছে, আপনারা বক্তব্য শুনেছেন, শহীদ পরিবারদের আহতের কথা শুনেছেন। তারা বেশি কিছু চায় না, তারা এখনো শুধু বিচারটা, ন্যায় বিচারটা নিশ্চিত হোক, এটাই সকলের দাবি। কারণ আমরা বিচারটা কেন চাই? আমরা বিচারটা এই কারণে চাই যাতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আর কোনো স্বৈরাচার হয়ে ওঠার সাহস না পায়, আর কোনো স্বৈরাচার এভাবে নির্বিচারে মানুষের বুকে, ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালানোর সাহস না পায়। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে 19 জুলাই ছিল সবচেয়ে সহিংস ও রক্তাক্ত দিনগুলোর একটি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর গুলিবর্ষণ, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় দিনটি পরিণত হয় এক বিভীষিকাময় দিনে। ঢাকা সহ সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত হন 56 জন মানুষ, আহত হয় সহস্রাধিক। কারফিউ ভেঙে সেদিন রাজপথে নেমে আসে লাখো জনতা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 16 জুলাই আবু সাইদ নিহত হবার পর আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে, কিন্তু পুলিশের গুলি যেন থামে না। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি নির্বিচার গুলি চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা। লাশের সারি বাড়তে থাকে মানুষের ক্ষোভ। সেই ক্ষোভ স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে ঢাকার প্রতিটি অলিতে গলি। 19 জুলাই দিনটি ছিল শুক্রবার। দুপুর পর্যন্ত আন্দোলন ছিল কিছুটা স্থিমিত, কিন্তু জুমার নামাজের পর ঢাকা পরিণত হয় অগ্নিগর্ভে। তবে আওয়ামী লীগের উদ্যত্ত আর অহমিকা কমেনি একটুও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দেন, শেখ হাসিনা লড়তে লড়তে মরে যাবেন, তবুও মাথা নত করবেন না। শেখ হাসিনা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে মরে যাবেন, কিন্তু মাথা নত করবেন না। শেখ হাসিনা কোনোদিনও পালিয়ে যাবেন না। আন্দোলনে শিক্ষার্থী মারা গেলে দায় নেবে না সরকার। একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন ঘোষণা, অন্যদিকে কারফিউ। সব কিছুকে উপেক্ষা করে যেন লিথাল ওয়েপনের সামনে বুক চিতিয়ে দেয় মুক্তিকামী জনতা। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। রামপুরা টিভি সেন্টার, বসুন্ধরা গেট,
মহাখালী, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং মিরপুর কার্যত পরিণত হয় রণক্ষেত্রে। ভয়াল সেই দিনের কথা উঠে আসে অভ্যুত্থানের অন্যতম নায়ক আবিদুল ইসলাম খানের কণ্ঠে। 19 তারিখ শুক্রবার আমার কনফিডেন্স ছিল অবশ্যই বসুন্ধরা গেট একটা আন্দোলনের স্পট, এই এরিয়াতে অবশ্যই এখানে ছেলেমেয়েরা জড়ো হবে। তা আমি সকাল 9টা 9:30টার মধ্যেই বসুন্ধরার ওইদিকে চলে যাই, গিয়ে একটা পরিচিত অফিস আছে ওইখানে বসেছিলাম, অবজারভেশন করতেছিলাম, যোগাযোগ মেনটেন করার চেষ্টা করতেছিলাম। জুমা পর্যন্ত তেমন উপস্থিতি ছিল না, তো বিশ্বাস ছিল জুমার নামাজের পরেই যে উপস্থিতিটা হবে। পরে নামাজ পড়ে বসুন্ধরা গেটের দিকে গিয়ে দাঁড়ালাম। অন্তত 10,000 15,000 এক বিশাল মিছিল বসুন্ধরা গেট থেকে, বসুন্ধরা ভিতর থেকে বেরিয়ে গেট পর্যন্ত আসা শুরু করলো। এক ঐতিহাসিক মুহূর্ত। এসে কারফিউ ভঙ্গ করে স্লোগান তুললো, প্রতিবাদ জানালো। এরপরে হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা হলো সেদিন। শুধু ঢাকায় নয়, 19 জুলাই সহিংসতা ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও। বিভিন্ন মহাসড়ক বন্ধ করে আন্দোলন করতে থাকে ছাত্র জনতা। পুলিশের নির্বিচার গুলিবর্ষণের প্রতিবাদে বিভিন্ন থানায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এখন আমার মনে পড়ে সারি সারি লাশের মতো ছেলে মেয়ে পড়েছিল ওই জায়গাটার মধ্যে বসুন্ধরা গেটে। প্রায় এদেরকে উদ্ধার করে করে বিভিন্ন হসপিটালাইজড করা হয়েছে। এভাবে প্রতিদিন আপনার হচ্ছে যে 19, 20, 21, 22 তারিখ পর্যন্ত, 23 তারিখ পর্যন্ত প্রতিদিন। ওই দিন 19 তারিখ যখন আন্দোলন জামায়াত হয়ে গেছে, ওইখান থেকে আমরা প্রতিদিন সন্ধ্যায় ঘোষণা আসতো যে আগামীকাল এতটা আবার আমরা এখানে একত্রিত হব। 18 জুলাই জনতার ক্ষোভের আগুনে পুড়ে যাওয়া রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি পরিদর্শন করে আন্দোলন দমনের হুঁশিয়ারি দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সরকারের এসব গুরুত্বপূর্ণ স্থাপনা যারা ধ্বংস করার যেই অভিপ্রায় করছে তা সফল হবে না, এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও বলেছেন যে এক্ষেত্রে সর্বোচ্চ আইনের প্রয়োগ করা হবে। জনতার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার নগ্ন উদাহরণ ছিল বিভিন্ন বাহিনীর হুঁশিয়ারি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের গুলশানের প্রায় 7,500 বর্গফুটের 2টি ফ্ল্যাট দখলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে মালামাল জব্দ করা হয়। দুদক বলছে ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে। মেজবা রহমানের রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন গুলশান 2-এর 66 নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় গত ডিসেম্বরে, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 18 কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পরে তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভিতরে যান দুদক কর্মকর্তারা। অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। বাংলাদেশ এন্ডে আমরা 11টা ফ্ল্যাটের তথ্য পেয়েছিলাম, যার মধ্যে 2টা ফ্ল্যাট এখানে রয়েছে। এই 2টা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের আয়তন 3,700 স্কোয়ার ফিট করে, এবং এক একটার মূল্য হচ্ছে 9 কোটি করে, 2টা মিলে 18 কোটি টাকা। বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এবং গুলশান থানার পুলিশের সহযোগিতায় আমরা এখানে এসে ফ্ল্যাটগুলোতে প্রবেশ করি, এবং এখন এই মুহূর্তে ইনভেন্টরি কাজ চলতেছে। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেয়ার পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপর। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি, এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এরই মধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ পাওয়া গেছে। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের 19 জুলাইয়ের ভূমিকার স্বীকৃতি হিসেবে দিনটিকে কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে হিসেবে ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম IRF এর কনফারেন্স হলে কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি আয়োজিত স্মৃতি সংগ্রাম ও আগামীর প্রত্যাশা শীর্ষক ইউনিটি কনফারেন্সে তিনি কথা জানান। ইশরাক হোসেন বলেন, কওমি শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছেন তা আলাদাভাবে
সঠিকভাবে সংরক্ষণ ও মর্যাদা দেওয়া প্রয়োজন। কওমি শিক্ষার্থীদের দাবির বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ইতিহাসের প্রতিটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে। 16 জুলাই শহীদ জুলাই দিবস, 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে পালনের মতো 19 জুলাই কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকারও আলাদা গুরুত্ব রয়েছে। কোনো দিবসকে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করতে একটি প্রক্রিয়া রয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি দিবসের একটা যেমন তাৎপর্য রয়েছে, সেইভাবে আমি এটাকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গিয়েছি, তখন ওনার মন্তব্য ছিল যে হ্যাঁ, কওমি মাদ্রাসার যে অবদান সেটাকে আমাদের স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। উনি সুনির্দিষ্টভাবে বলেছেন। তবে সেটি মানেই নয় যে আমরা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি যে আমরা 19 তারিখ সরকারি গ্যাজেটভুক্ত দিবস হিসেবে এটিকে অন্তর্ভুক্ত করতে পারবো, কারণ সেটির একটা প্রক্রিয়া রয়েছে। সরকারি সিদ্ধান্ত একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের চতুর্থ সংস্করণে 3টি ক্যাটাগরিতে বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপার ব্র্যান্ড ওয়ালটনকে পুরস্কৃত করা হয়েছে। টেকসই নেট জিরো ইনিশিয়েটিভ এবং এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রামের জন্য সাশ্রয়ী ও ক্লিন এনার্জি ক্যাটাগরিতে ওয়ালটন অর্জন করেছে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2026। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় টেকসই সবুজ প্রযুক্তি ব্যবহার এবং জলবায়ু সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতেও ওয়ালটনকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও পুরস্কার পেয়েছে ওয়ালটন। গত বছর একই অ্যাওয়ার্ডের তৃতীয় আসরেও 3টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল ওয়ালটন। শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এএমডি মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও প্রতীক কুমার মদক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ইএইচএস অ্যান্ড সাস্টেনেবিলিটি বিভাগের প্রধান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজু সহ আরও অনেকে। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। মাগুরা জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি জাতীয় লটারি ড্র হয়েছে জাতীয় প্রেস ক্লাবের জহিরুল ইসলাম হলে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের প্রাইজবন্ড শাখার কর্মকর্তারা। মূল বক্তা ছিলেন ইউএন ডিসএবিলিটি রাইটস চ্যাম্পিয়ন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্য এবং বিপিকেএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল। ঝালকাঠি রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে এক পথসভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু সহ অন্যরা। বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে আকিজ ইনসাফ গ্রুপ উদ্বোধন করল দ্য গ্র্যান্ডিওর এবং প্লেফিনিটি একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদনের এক অনন্য গন্তব্য। প্রতিটি মানুষের জীবনে কিছু গল্প থাকে, আর সেই গল্পগুলো জন্ম নেয় বিশেষ কিছু সময় ও স্মরণীয় মুহূর্তকে ঘিরে। সেই মুহূর্তগুলোকে আরও অর্থবহ, আনন্দময় ও অবিস্মরণীয় করে তুলতেই যাত্রা শুরু করেছে দ্য গ্র্যান্ডিওর ও প্লেফিনিটি। ভিন্নধর্মী এই উদ্যোগ পরিবার, বন্ধু, সহকর্মী এবং সব বয়সী দর্শনার্থীদের জন্য এক নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে বলে বিশ্বাস আয়োজকদের। প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। তার হাত ধরেই দ্য গ্র্যান্ডিওর অফ প্লেফিনিটি এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের আতিথেয়তা, আধুনিক বিনোদন এবং উন্নত সেবার সমন্বয়ে নতুন এক লাইফস্টাইল অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে আকিজ ইনসাফ গ্রুপ।
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প 24 স্বাস্থ্য কেন্দ্রে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও হস্তান্তর করেছে আন্তর্জাতিক মানবিক স্বাস্থ্য সংস্থা মেড গ্লোবাল। জাপান সরকারের অর্থায়নে প্রায় 57,835 মার্কিন ডলারের এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য কেন্দ্রে আল্ট্রাসাউন্ড মেশিন, অটোক্লেভ, অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। বক্তব্য রাখেন জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তাকাহাশি, মেড গ্লোবালের নির্বাহী পরিচালক জোসেফ মাইকেল বেলিভো, কান্ট্রি ডিরেক্টর SM ফেরদৌসুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল। জুলাই নিয়ে তুচ্ছতাচ্ছিল্যকারীরা ছোট লোক, মন্তব্য ডাক্তার শফিকের। চেতনা বিক্রি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হত্যার শিকার 61 জন, পরিচয় মিলেছে 58 জনের। তদন্ত প্রতিবেদন দাখিল 21 জুলাই, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার আমলে 2022 বিশ্বকাপ সম্প্রচারে 140 কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই সাংবাদিক নীতিমালা, জানালেন তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।